You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কৃষি এবং উদ্যান দপ্তরের সহযোগিতায় কল্যাণপুর ব্লক কমিউনিটি হল গড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার কৃষকদের মধ্যে আমের চারাগাছ বিতরণ করা হয়। শুক্রবার এই অনুষ্ঠানে 18টি পঞ্চায়েতের 132টি করে চারাগাছ দেওয়া হয়। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। কৃষি এবং উদ্যান দপ্তরের সহযোগিতায় কল্যাণপুর ব্লকের কমিউনিটি হল গড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমের চারা বিতরণ করা হয় এলাকার কৃষকদের মধ্যে। কল্যাণপুর কৃষি বিভাগের স্থায়ী কমিটির সভাপতি রতনশীলকে সভায় সভাপতিত্ব করে বক্তব্য রাখেন দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সুনীল মুন্ডা, ভাইস চেয়ারম্যান দীপক ভট্টাচার্য, কৃষি তত্ত্বাবধায়ক আধিকারিক বাসব দেব, সুব্রত চৌধুরী সহ অনেকেই। শুক্রবার দুপুর 12টা নাগাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক এলাকায় 18টি পঞ্চায়েতের 132টি করে আমের চারা দেওয়া হয় প্রত্যেকটি পঞ্চায়েতে। পঞ্চায়েত এবং কৃষি দপ্তরের মাধ্যমে প্রকৃত চাষিদেরকে চিহ্নিত করে একজনকে 4টি চারাগাছ দেয়। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং অনুষ্ঠানে দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক বাসব দেব এই কর্মসূচির কথা তুলে ধরে আমের চারাগাছের মূল উদ্দেশ্য কি তা বলেন। এ সম্পর্কে কৃষি তত্ত্বাবধায়ক আধিকারিক আরও বলেন, এই প্রোগ্রামটি ম্যাঙ্গো ফর অল অথবা সবার জন্য আম ত্রিপুরা সরকার নিয়েছেন এবং কৃষি এবং উদ্যান দপ্তর এই কর্মসূচিটি আমরা বিশেষভাবে প্রতিটি ব্লকে এবং মিউনিসিপ্যাল কাউন্সিলেও একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু করেছি। আজকে শেষ দিন কল্যাণপুর ব্লকে। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আম বাগান তো রয়েছে, অনেক আম বাগান আগে হয়েছে, কিন্তু হয়তো পুরো আমরা সবার কাছে আমের চারা নিয়ে হয়তো পৌঁছানো যায়নি, সম্ভব হয়নি। কেউ কেউ আম বাগান করেছেন ছোট পরিসরে, কেউ একটু বড় পরিসরে করেছেন, কিন্তু এবার আমরা যে প্রতিটি কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মুসলিম ধর্মাবলম্বীদের খুশির উৎসব ঈদকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের উদ্যোগে কলাছড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় গরিব এবং দুস্থ 40টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় তেল, চিনি, চাউল ইত্যাদি। মুসলিম ধর্মাবলম্বীদের খুশির উৎসব ঈদ, কিন্তু অনেক দরিদ্র অসহায় পরিবার আছে যাদের পক্ষে ঈদের দিনে পিঠেপুলি করতে অসম্ভব হয়ে পড়ে অর্থের অভাবে। এইসব পরিবারদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের দেওয়া অর্থ দিয়ে কালাছড়া জামে মসজিদ কর্তৃপক্ষ ওই এলাকার 40 পরিবারের হাতে তেল, চিনি, চাল প্রভৃতি তুলে দেন। কর্তৃপক্ষ জানান, এই সংস্থাটি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। কালাছড়া জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, এ ধরনের আর্থিক সাহায্য এবছর তারা প্রথম পেয়েছেন। মসজিদ কমিটির সদস্য জয়নাল উদ্দিন জানান, সংস্থাটি ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রেও বিশেষভাবে সাহায্য করে থাকে। আজকে কালাছড়া বাজার মসজিদে মরকজ শেরাফাতি সুন্নিয়া কেরলের একটা সংগঠন, এই সংগঠনের যে বাইরের থেকে মানে এই সংগঠনটা কেন্দ্র করে এখানে আইসি আর কি সাহায্যটা গরিব সাধারণ মানুষ পাই ওটা। এই সংগঠন বিভিন্ন সামাজিক কাজ করতেছে, যেমন বিভিন্ন জায়গাতে মসজিদ বানাইতেছে, এরপরে কুরবানি, এরপরে সময় সময় সাহায্য, এরপরে অর্পেন যারা আচ্ছা ওই সংগঠন বিভিন্ন সময় সাধারণ মানুষকে গরিব মানুষকে সাহায্য করে। আজকে যে অনুষ্ঠানটা হলো ঈদ উপলক্ষে 40 জন মানুষকে পার হেড মনে করেন 300 টাকা। এর মধ্যে আমরা হিসাব করছি 1 লিটার তেল, 2 কেজি চাউল, 2 কেজি সুজি, 2 কেজি ময়দা, এই পর্যন্ত 2 কেজি চিনি আজকে এটা দেওয়া। প্রত্যেক বছর বিভিন্ন জায়গাতে দেওয়া, কিন্তু আমরা এইবার প্রথম পাইছি, আর এর আগে পাইছি। মানে এটা কোন কোন? ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। টিএসআর 3য় ব্যাটালিয়নের এক জওয়ান ভারত বাংলা সীমান্ত ঘেঁষা চন্দননগর গ্রামের এক বাড়ির মহিলার সাথে দুর্ব্যবহার করায় গ্রামবাসীরা উত্তমোত্তম দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয় ওই জওয়ানকে। পরবর্তী সময় বিএসএফ বাহিনী ওই টিএসআর জওয়ানকে কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ভারত বাংলা সীমান্ত চন্দননগর এলাকায় দীর্ঘদিন যাবৎ ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে 3য় ব্যাটালিয়নের এক জওয়ান সহ আরেক পান্ডা।
শেষমেশ চন্দননগর এলাকার গ্রামবাসীদের হাতে উত্তম মধ্যম খেয়ে পরে মরাছড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ ধৃত টিএসআর জওয়ান এবং তার সহকারীকে কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ভারত বাংলা সীমান্ত তথা চন্দননগর গ্রাম সহ আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ধৃত দুই পান্ডার ভূমিকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত 16 জুলাই ভারত বাংলা সীমান্ত লাগোয়া চন্দননগর গ্রামের বাসিন্দারা রামলাল ফাঁসির বাড়িতে রাত্রি 9টার সময় TR049535 একটি পালসার বাইক নিয়ে তার বাড়ির প্রবেশ করে ধৃত টিএসআর জওয়ান আহমেদ নূর এবং তার সহকর্মী রুবেল আলী। তখন সময় রামলাল বাবুর বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। তখন সময় টিএসআর জওয়ান আহমেদ রামলাল ফাঁসির পরিবারকে বলেন তিনি নাকি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত, তাই তিনি কমলপুর থানা থেকে এসেছেন উনাকে গ্রেপ্তার করার জন্য। এবং টিএসআর বলেন তার কাছে কমলপুর থানার ওয়ারেন্ট অর্ডারও রয়েছে এবং বাড়ির লোকদের ধমক দিতে থাকে। তখন সময় বাড়ির লোকজনরা চিৎকার করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধৃত দুই যুবক। ওই সময় গ্রামের লোকজন একত্রিত হয়ে ঘেরাও করে উত্তম মধ্যম দিয়ে মরাছড়া বিএসএফ ক্যাম্পের হাতে তুলে দেয়। পরে ধৃত দুই যুবককে বিএসএফ কমলপুর থানায় নিয়ে আসে। কমলপুর থানা থেকে জানা যায় এই টিএসআর জওয়ান কমলপুর শহরের প্রাণকেন্দ্রে কেসি গার্লস স্কুলের পাশে একটি টিএসআর ক্যাম্পে কর্মরত রয়েছে। এলাকাবাসীরা জানায় এই টিএসআর জওয়ান আজ দীর্ঘদিন যাবৎ এই এলাকার বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত রয়েছে। ধৃত যুবক রুবেল আলী জানায় দীর্ঘদিনের সম্পর্ক এই টিএসআর জওয়ানের সঙ্গে, তবে তিনি কোনোদিন তার সঙ্গে গিয়ে মানুষকে হুমকি দেননি। হুমকি দেয় ওই টিএসআর আহমেদ নূর এবং সে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত রয়েছে বলে জানান টিএসআর জওয়ানের সহকারী যুবক রুবেল আলী। এ বিষয়ে কমলপুর ওসি দেবপ্রসাদ রাজ জানান ধৃত টিএসআর জওয়ান কোনোদিন পুলিশের হয়ে কাজ করেনি এবং থানায় এ ধরনের কোনো খবর নেই এই টিএসআর জওয়ান সম্পর্কে। তবে পুলিশ এই ঘটনা সম্পর্কে তদন্ত চালাচ্ছে। আমার নাম হলো রামলাল পাশি। আচ্ছা কি হয়েছে ঘটনা? আজকে সকালে স্যার একজন টিএসএর লোক তাই নাকি আমরা জিগাইলাম আমি টিএসএর লোক গিয়া কই তোমার নামে এফআইআর আছে। আমি জিগাইলাম স্যার কি এফআইআর? কই তুমি বাংলাদেশ থেকে 2 নম্বরই হাতিয়ার ব্যবসা করো। আমি বললাম স্যার কে কইটা তো হয় না। কে কইল? কই না থানাতে এফআইআর আছে। তখন আমি সন্ধ্যার সময় আইমু কাগজ লিয়ে তোমার অ্যারেস্ট করে আনিমু। আবার সন্ধ্যার 6:30 7টার সময় স্যার আবার গিয়ে তারা আমার বাড়ি থাকে দুজন গিয়ে স্যার গিয়া কয় যে একজন গিয়েছে আমার বাড়ি দিয়ে বয়া কয় যে এখন তারা ডাকিয়া বিএসএফের খবর দিলাম। বিএসএফ আইলো, এবারে বিএসএফের সাহেবের ফোন করলাম, তারা আইলো আয়া তারা ধরে থানা চলে গেছে। থার্ড ব্যাটালিয়ানের 25,000 যে এই টিএসআর এটা এখন দেখা যায় বারফারি হয়ে গেছে। আমার লোকে ভালো আন্ডারস্ট্যান্ড কইরা দেখো আমি পিএসএ থাকি, পিএসএর আন্ডারে আমার সব কিছু খেলার এদিকে সব কিছু আমার পিএসএর। প্রত্যেক দিন আমাদের ওই মহারাষ্ট্রের দিয়ে যাওয়ার পরে আমার লোকে 4-5 দিন যে কালকে থাকি ঘোরাফেরা এখানে করতে আছে। হ্যাঁ আয়া রামলাল মেম্বার যখন এটা জিতার মেম্বার নাম হলো চন্দননগর। আমার নাম ঋষিকেশ কুমার। হ্যাঁ এখানে 2 বার ঘোরাফেরা করছে। রাত্রে আয়া তার বউরে করছে যে আমি কালকে অ্যারেস্ট করবো, আমার এটা আছে ওইটা তুমি হাতিয়ার পার করো, এটা কয়া ভয় দেখাইছে তারারে। কি নাম হের? নূর। রুবেল, একজনের নাম নূর, একজনের নাম রুবেল। টিএসআর নাম হলো রুল। বাসা কোন জায়গায়? বাসা একজনের একজনের হালালি, একজন সোনারায়। প্রতিদিন এখানে না এই কালকে থাকি আওয়া যাওয়া করতে আছে। রাত্রে কি করছে আজকে? আজকে আয়া তার বড় ধমক দিছে যে আমরা এখানে 9টা নাগাদ ইন্সপেক্টর দিলবাগ সিং বিএসএফ 27 দিন মরাছড়ার কোম্পানি কমান্ডার, উনি 2জন ইন্ডিয়ান সিটিজেন বর্ডার এরিয়াতে সন্দেহমূলক ঘোরাফেরা, এই ধরনের একটা সন্দেহ তৈরি হয়, ওদেরকে আমাদের থানায় হ্যান্ড ওভার করেছি। ওদের মুভমেন্টের কারণটা যাতে আমরা জেনে ভেরিফিকেশনটা করে নিই। আছে ফ্যামিলি, ওদেরকেও খবর নিয়েছি, সবাই আসুন, আমরা এমনিতে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত তেমন কিছু সন্দেহমূলক বা এ ধরনের কিছু আমরা দেখছি না। বাকিটা জিজ্ঞাসাবাদ করেই দেখা যাবে। স্যার এলাকাবাসীদের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে যে সে নাকি পুলিশের সোর্স হিসাবে এলাকাতে প্রায় সময় ঘোরাঘুরি করে, এবং আজকেও যেটাকে এলাকাতে বলেছে রামলাল পাশি নামে একটা বাড়িতে গিয়ে বলেছে সে পুলিশের সোর্স হিসাবে গিয়েছে এবং ওনাকে গ্রেপ্তার করার জন্য গিয়েছে। মানে আপনারা মানে কি কমলপুর থানা কোনো সোর্স হিসাবে কি? কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট,
ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর ব্লকের দারিকাপুর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের আনন্দটিলা গ্রামের বাসিন্দা মৃত যতীন্দ্র কুমার শুক্ল দাসের দৃষ্টিহীন ছেলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে লেটার সহ 287 নম্বর নিয়ে দ্বিতীয় স্থান পায়। আর্থিক অনটনের দরুন পড়াশোনা চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে, তাই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারি সাহায্যের আবেদন করে দৃষ্টিহীন বিজন। সংস্কৃত বিষয়ে লেটার পেয়ে মোট 287 নম্বর মার্কস পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে কল্যাণপুর ব্লকের দারিকাপুর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের তথা আনন্দটিলা গ্রামের বাসিন্দা মৃত যতীন্দ্র কুমার শুক্ল দাসের দৃষ্টিহীন ছেলে বিজন শুক্ল দাস। জানা গেছে প্রথম ক্লাস থেকে সে ভালো নম্বর পেয়ে ব্লাইন্ড স্কুলে পড়াশোনা সহ পরীক্ষা দিয়ে পাশ করে আসছে এবং দ্বাদশ ক্লাসে পরীক্ষার জন্য যে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করে পরীক্ষা দেয় এবং সংস্কৃত বিষয়ে লেটার সহ দ্বিতীয় স্থান অধিকার করে। বিজনের মা মালতী শুক্ল দাস জানান, ছেলের এই পাশের খবর শুনে অনেকেই আনন্দিত। তিনি চান ছেলের পড়াশোনার বিষয়ে যেন সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিজন জানায়, দীর্ঘদিন ধরে ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করে আসছি। বিদ্যালয়ের শিক্ষকদের ভালো অবদান থাকার কারণেই আজকে এটুকু জায়গায় পৌঁছতে পেরেছে এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিকে গৃহশিক্ষকদের বিশেষ অবদান থাকার কারণে দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছে সে। আরও পড়তে চাই সে, পড়াশোনা করে শিক্ষক হওয়ার ইচ্ছা ওর, কিন্তু আর্থিক অনটনের কারণে পড়াশোনা করা সম্ভব নয়। এদিকে বিজন জানায়, তার বয়সে অনেক ছোটরা চাকুরি পেয়ে গেছে, কিন্তু সে বঞ্চিত। সরকার যেন তার দিকে মুখ তুলে তাকায়। সে পড়াশোনার পাশাপাশি গান এবং দাবা খেলায় অটুট। সময় পেলে বড় ভাইকে নিয়ে দাবা খেলতে বসে পড়ে। বিজয়ের এই অবদানে খুশি সব মহলে। সবসময় আমার গান করার একটা আছে, অভ্যাস আছে, কারণ গান করতে আমি খুব ভালোবাসি। গান শুনতে যেমন ভালোবাসি তেমন গান করতেও ভালোবাসি। তাছাড়া যদি এখানে কোনো পাই, দাবারও পাই, আমি দাবা খেলি আর কি। দাবা খেলারও আমার একটা অভ্যাস আছে। তেরোর জন্য যে আমি ফার্স্ট ডিভিশন পেলাম না, এটাতে আমার কোনো নেই। তবে যেহেতু ফার্স্ট ডিভিশন পেলাম না, আমার পড়াশোনা চালিয়ে যেতে খুব ইচ্ছে আছে। তো আমার আর্থিক অবস্থার দিক থেকে আমার পরিবার অনেকই দুর্বল। আমি এর জন্য সরকারের দিকে তাকাবো যে সরকার যদি আমাকে কোনো হেল্প করে তাহলে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। আর আমি 287 নম্বর পেয়ে সেকেন্ড ডিভিশন পেয়ে আমি পাস করেছি। আর একটি লেটার ছিল সংস্কৃত, আমার ইচ্ছা আছে সংস্কৃত অনার্স করার। তো এইটা সরকারি হেল্পটার দিকে আমার একটু যদি এটা না পাই হয়তো আমার পড়াশোনাটা চালিয়ে যেতে সম্ভব হবে না। তবে আমি চাই যে সরকার আমাকে কেউ কোনো একটা হেল্প করুক। আমি আসলে আরো আগেই মাধ্যমিক পাস করেছিলাম, তো এক্সটার্নাল পরীক্ষা দিয়েছি। এবার অনেকবার ইন্টারভিউ দিয়েছি মাধ্যমিক পাস করার পর, কিন্তু আমার কোনো চাকরি বাকরি হয়নি। আমিও অনেকের সিনিয়র ছিলাম, আমার জুনিয়ররা অনেকে চাকরি পেয়েছে, আমি পাইনি। তো এখন শুনলাম আবার মাধ্যমিকের কি একটা কমে যাচ্ছিল, তাই আমি আবার পরীক্ষাটা দিলাম। আর আমি যে পরীক্ষা দিয়েছি এর জন্য আমার পরিবার তো আছে, আমার পরিবারের সাথে সাথে আমার শিক্ষক যারা আছেন তাদের
যথেষ্ট কৃতিত্ব রয়েছে। আমি বলবো যেমন আমাদের কল্যাণপুরের মাস্টার জয়ন্ত ভট্টাচার্য, বাগানবাজারের সুশান্ত দাস, একজন মাস্টার ছিলেন চেবরির, নাম গৌতম অধিকারী, এনারা খুব হেল্প করেছেন। আর আমার আজকের কৃতিত্ব হয়তো আমি নেই, আগে যখন আমি ব্লাইন্ড স্কুলে পড়তাম তখন মাস্টাররা আমাকে যেভাবে হেল্প করেছিলেন তার জন্য আমি আজকের কৃতিত্বের ফলে আমার ওই মাস্টার মশাইদেরকেও আমি মানে স্মরণ করছি আর কি। খুবই আনন্দিত এবং আমরা গর্বিত। পরবর্তী সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে তো গ্রহণ করলে তো ভালোই, তাকে সাহায্য সহযোগিতা আমরা যতটুকু পারি এত করতে পারি। আমাদের শিক্ষক যদি সাহায্য চাই আমাদের কাছ থেকে আমরা অবশ্যই আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, সমাজের ভালো কাজে সে লাগুক, এটাই তো চাই আমরা। কল্যাণপুর, এই কল্যাণপুরের সময় কল্যাণপুরের গৌরব, একজন ব্লাইন্ড ছাত্র হয়ে এত ইয়ের মধ্যে সে ভালো নাম্বার পেয়ে সে পাস করছে, এটা তো স্বাভাবিক আমাদের গর্বের, এর চেয়ে গর্ব আর কি। আমার ছেলে ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করছে, তো ভালোভাবেই ভিডিও পায়া বার্তাপার পায়া পড়াশোনা করে আগাইছে, সবসময় পড়াশোনা ভালো। এবার অনেকদিন পরে পাস করছে, পরে এত অনেকজন বাড়ি ঘরে রয়েছে। এবার কল্যাণপুর স্কুলে 12 পরীক্ষা দিছে, পাস করছে। হ্যাঁ, সেকেন্ড ডিভিশনে। তবে যে ইয়েতে পাস করছে ইয়ে আছে, আর একটু লেগে ওই 13 লেগে ইয়ে পাইছে না, ফার্স্ট ডিভিশন পাইছে না। তো ইয়ে লেগে আমার মনে কোনো ইয়ে নেই, আমরা খুবই খুশি। আর ভালো করে লাভানো পড়াশোনায় সবসময় আর ইয়ে হইতে পারে না। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 16 জুলাই রাত 8টা নাগাদ ধর্মনগর মহকুমার রাধাপুর এলাকায় এক বাইক আরোহী বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 16 জুলাই রাত 8টা নাগাদ ধর্মনগর মহকুমার রাধাপুর এলাকায় TR 055332 নম্বরের বাইক এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। সংঘর্ষের পর এলাকার মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। ধর্মনগর থানায় খবর দেওয়ার পর পুলিশ আসতে দেরি হওয়ার কারণে এলাকাবাসী পথ অবরোধ শুরু করে। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা সম্পর্কে জানা যায়, মঙ্গলখালীর বাসিন্দা 28 বছরের রিঙ্কু মালাকার ধর্মনগর থেকে বাড়ি ফিরছিল। উল্টো দিক থেকে আসছিল বাইকটি সজোরে বাইসাইকেলে আঘাত করে বাইসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী বাইকের চাকার নিচে পড়ে যায়। এই দুর্ঘটনার জন্য এলাকাবাসী দায়ী করছে DWS কর্তৃক রাস্তার ড্রেন তৈরি করাকে। মাসখানেক পূর্বে DWS একটি পাইপ রাস্তার এপার থেকে ওপার করে, যার ফলে রাস্তার মধ্যে ড্রেনের সৃষ্টি হয়, আর এই ড্রেনের মধ্যেই দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী। এলাকাবাসীরা DWS এর এ ধরনের কাজের তীব্র প্রতিবাদ জানায়। ঘটনাটা ওই দিক থেকে একটা বাইক আইছে, খুব স্পিডে আইছে, মানে পানিসাগর থেকে বাইকটা আইতাছে, এই দিক থেকে একটা বাইসাইকেল যাইতাছে, বাইসাইকেলটা ধাক্কা মারছে, সে বাইকের নিচে পড়ছে। বাইকের মধ্যে 3 জন আসিল, এরাও পড়ছে, 2 জনের একটু জখম হয়েছে, কিন্তু যে বাইসাইকেলে আসছিল তার অনেক জখম হয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড আইলো, পেশেন্ট নিয়ে গেছে, আধা ঘন্টার উপরে চলে। এমন খবরও নাই। জায়গাটা কি নাম? এই যে রাস্তাটা বুঝেন, এখানে ড্রেন করছে ওয়াটার সাপ্লাই লেগে, হ্যাঁ ওয়াটার সাপ্লাই লেগে ড্রেন করছে। এই ড্রেনের কারণে কালকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মঙ্গলখালীর যে লোকটা সাইকেল চালাই আইছে, সে আইছে তার লেফট সাইডে আইছে, তারা রং সাইডে গেছে, গিয়া এখানে বাড়ি মাইরা ফালাইছে এই জায়গাটা। এখান থেকে মনে করেন 1 নল 2 নল 1.5 নল দূরেই গিয়া পড়ছে এই লোকটা।
হ্যাঁ এখানে মাথা উতা ফাটছে, হ্যাঁ ফুটো ফুটোয় খাটছে, অন্য কারণে বেশি দেখা গেছে না। তা আমরাও লোকজনে এখানে ফোন টোন করাইছি, করানোর পরে থানা আইছে না, থানা আইছে প্রায় 1 ঘন্টা পরে, হ্যাঁ অনুমানিক। ধর্মনগর থেকে পার্থ সাথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার ধর্মনগর রাজবাড়ী জামা মসজিদ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এই অনুষ্ঠানে এসে বিধায়ক সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং দোয়া করেন সবাই যেন সুখে শান্তিতে থাকেন। ধর্মনগর রাজবাড়ী জামা মসজিদে ইফতারে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। বিধায়কের ইফতার পার্টিতে যোগদান করায় মসজিদ চত্বরে ছিল খুশির আবহাওয়া। ধর্মনগর রাজবাড়ী জামা মসজিদে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন মসজিদে ইফতার পার্টিতে এসে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং দোয়া করেন সবাই যেন ঈশ্বরের কৃপায় সুখে শান্তিতে থাকতে পারে। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিজ বাড়িতে আম গাছের ডালে ফাঁসিতে আত্মঘাতী হল 37 বছরের এক গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি বাঁশবাগান এলাকায়। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ রোগভোগের ফলেই এই আত্মহত্যা। নিজ বাড়ির ঘরের পাশে আম গাছে ফাঁসিতে আত্মঘাতী হল 37 বছরের এক গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ির বাগান এলাকায়। গৃহবধূর আত্মহত্যার ঘটনা শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় গামাইবাড়ি বাঁশবাগান এলাকায় দিনমজুর কান্তি রায়ের স্ত্রী আরতি রায় গত বুধবার রাতে সবার নজর এড়িয়ে ঘরের পাশের জঙ্গলে আম গাছে দড়ি দিয়ে আত্মহত্যা করে। উনার এক ছেলে ও 2 মেয়ে, 2টি মেয়ের বিয়ে হয়ে গেছে এবং কর্মসূত্রে ছেলে বাহিরে থাকে। ঘরে শুধুমাত্র স্বামী স্ত্রী থাকতো। বৃহস্পতিবার ভোরে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে দেখতে পায় আম গাছের নিচে ঘরের লাল চেয়ারটি পড়ে রয়েছে। ভালো করে তাকাতেই দেখে স্ত্রী গাছে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ গাছ থেকে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপর প্রায় 11টা নাগাদ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পরিবার সূত্রে খবর তাদের পরিবারের কোনো ঝামেলা ছিল না। দীর্ঘদিন ধরেই মৃত আরতি রায় বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানায় আরতির পরিবারের লোকজন। এ সম্পর্কে ওনারা আরো জানান। যে মারা গেছে আরতি বয়স কত? বয়সটা আমি ঠিক করতে পারি না। কোন সময় মারা গেছে? কোন সময় মারা গেছে নামটা তো কইতে পারি না। কিভাবে দেখছেন আপনারা? আমরা তো দেখছি জুল্লা রয়েছে। আমরা সকালবেলা জুল্লা রয়েছে ওই গাছটা। কি কারণে চলছে এরকম কিছু একটু পেতে পারেন? না না কইতে না। তাহলে কি রোগী টোগী আসতো? রোগী ওই মানে তাহলে একটা রোগ আছে আর কি। কি রোগ আছে? বুকি বাড়া। ছেলে মেয়ে আছে তো? আছে। তোমার বাপের বাড়ি তারা সবাই আছে নি? আছে আছে, ভাই আছে, ভাইবু আছে, তারা আছে, বোনও আছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিং, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura.
and news and আবারও সস্তা হলো পেট্রোল এবং ডিজেল। বুধবার মধ্যরাত থেকে নয়া দাম কার্যকর হচ্ছে গোটা দেশে। রাষ্ট্রীয় তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে দেশব্যাপী পেট্রোল ডিজেলের লিটার পিছু 2 টাকা করে সস্তা হলো। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দাম কমলো। বুধবার মধ্যরাত থেকে নয়া দাম কার্যকরী হচ্ছে সারা দেশে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার সকাল 9টায় আমবাসা উপনগর এলাকার 44 নং জাতীয় সড়ক অবরোধ করেন রেগা শ্রমিকরা। জানা যায় দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পাওয়ার ফলেই এই পথ অবরোধ। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ব্লক আধিকারিক উপস্থিত থেকে প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ তুলে নেয় শ্রমিকগণ। রেগার কাজের মজুরি না পেয়ে অসম আগরতলা 44 নং জাতীয় সড়ক অবরোধ করে রেগা শ্রমিকগণ। ঘটনা শুক্রবার সকাল 9টা নাগাদ আমবাসা মহকুমা অধীন উপনগর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া 44 নং জাতীয় সড়কে। রেগা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা কাজের মজুরি পাচ্ছেন না, তাই তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে বসে শুক্রবার। এই অবরোধের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ব্লক আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে ব্লক আধিকারিক মজুরি মিটিয়ে দেওয়ার জন্য 1 সপ্তাহের সময় চেয়ে নিয়ে প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ শ্রমিকগণ। বিশাল দুর্নীতি, কারণ ইলেকশনের সময় দেখা যাচ্ছে তারা ভিলেজ কাউন্সিলের টাকা নিয়ে রেগা পেমেন্ট নিয়ে তারা নির্বাচনে পার হয়। এখন তারা সঠিক সময়ে রেগা পেমেন্ট করতে পারছে না, তার জন্য আজকে গরিব ছেলে মানুষরা জাতীয় সড়ক অবরোধ করেছে। নির্বাচনের আগেও গন্ডাচড়া থেকে শুরু করে আপনারা দেখবেন গঙ্গানগর, এই মনু, বিভিন্ন জায়গাতে এই রেগার পেমেন্ট নিয়ে চলে পুলিশের সাথে সাধারণ মানুষের বস্তি হয়েছে। তার জন্য কি দায়ী থাকবে সাধারণ মানুষ, সরকার? কে দায়ী থাকবে? এই যে গরিব মানুষরা আজ পর্যন্ত বিকল্প ব্যবস্থা করতে পারেনি, সাক্ষরতার দিক দিয়ে এগিয়ে রেখেছে বলছে সরকার, আজ পর্যন্ত একটা বিকল্প নীতি বাই করেনি সরকারটা। এই উপজাতি দরদি বলে বলে প্রচার করছে। উপজাতি যদি সঠিকভাবে দরদি হতো তাহলে আজকে এই লোকের অবস্থা এইরকম কেন হতো? সকাল 10টা থেকে শুরু হয়েছে, এখন খালি বিডিও সাহেব হয়েছে 2 ঘন্টা। বিডিও সাহেব 1 সপ্তাহ সময় চেয়েছে। তাহলে সাধারণ জনগণ তারা যদি 1 সপ্তাহের ভিতরে টাকা পেমেন্ট করে, তারা যদি শর্ট না থাকে, বামপন্থী সরকার যদি তাদেরকে পরিপূর্ণভাবে অর্থনৈতিক দিক দিয়ে যদি চাঙ্গা করে থাকে, তাহলে এরা অবশ্যই মানবে। 10 দিন বুধবার বুধবার পর্যন্ত আমরা চাই যার মেম্বার চেয়ারম্যানরা পঞ্চায়েত সেক্রেটারি জিজ্ঞাসা করছে, পঞ্চায়েত সেক্রেটারি বলছে ব্যাংকে টাকা ঢুকছে না, আমরা পেমেন্ট দেওয়া সম্ভব না, তাহলে আপনারা যা খুশি তাই করেন। আগে কমপ্লেন করছি আমি এর কাছে, পঞ্চায়েত সেক্রেটারির কাছে কালকে এই তারিখে করছে। এখন বিডিও স্যার বলতেছে যে বুধবারের থেকে শুক্রবার ভিতরে আমরা পেমেন্ট দিয়ে দেবো, আপনারা মানেন। অনুরোধ করছে আমরা এখন তো মানে চারের কথা নিয়ে আমরা চারের কথা রক্ষা করতে পারবো, কারণ 4 জন করতেছে বুধবার থেকে শুক্রবারের ভিতরে। আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর থেকে নিয়োজিত কোচিং শিক্ষক তরিরাম রিয়াং গত বুধবার 17 বছরের এক নাবালিকা মেয়েকে নিয়ে গন্ডাছড়া থানার অন্তর্গত জগবন্ধু পাড়া বয়েজ হোস্টেলে প্রবেশ করে। সেখানে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন হোস্টেল সুপার। অথচ এর ঘটনা এখন পর্যন্ত থানায় কোনো মামলা করলেন না হোস্টেল কর্তৃপক্ষ। এর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
গন্ডাছড়া থানার অন্তর্গত জগবন্ধু পাড়ার বয়েজ হোস্টেলে বিজ্ঞান বিভাগের ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে নিয়োগ করা কোচিং শিক্ষক তরিরাম রিয়াং 17 বছরের দমিতা রিয়াং নামে এক দশম শ্রেণীর ছাত্রীকে হোস্টেলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় চাঞ্চল্য। ঘটনা সূত্রে জানা যায় দমিতা রিয়াং এর মা বাবা নেই, সে দাদু মুক্তারাম রিয়াং এর কাছে মানুষ হয়। দমিতার বাড়ি বড় বাড়ি, সে ক্লাস 8-এ বড় বাড়ির দুর্বাজয় পাড়া কস্তূরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। প্রায় 3 মাস হবে পড়াশোনা বন্ধ করেন। জানা যায় দমিতা শিক্ষক তরিরাম রিয়াং এর সাথে জগবন্ধুপাড়া হাই স্কুল বয়েজ হোস্টেলে উঠেন। এতে তরিরামকে সাহায্য করেন হোস্টেলের দশম শ্রেণীর 3 ছাত্র। দমিতাকে নেশা জাতীয় খাইয়ে তাকে বেহুশ করে রাখেন। রাত প্রায় 2টার সময় হোস্টেলে হইচই শুনে হোস্টেল সুপার ছুটে আসেন এবং অজ্ঞান অবস্থায় দমিতাকে দেখতে পান। এই ঘটনার 72 ঘন্টা পেরিয়ে গেলেও সুপার এখন পর্যন্ত থানায় কোনো এফআইআর করেননি। আর এর ফলে এই ঘটনাকে নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে দমিতা গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন। এই জঙ্গল মধ্যে তারা আছে, কেমনে খবর পেয়েছো তোমরা? সবাই বাড়িলাম না, গ্রামবাসী সবাই মিলিয়া কটার সময় আপনারা খবর পাইছেন তারারে? না না, ওই দিচ্ছে লাস্ট পাইছেন যেটা রাত্রে 12টা না না দিনে দুপুর 12টা। আজকে সন্ধ্যা 5টা থেকে 5:30 থেকে হারাইছে, আজকে দিবরে 12টা পাইছে। লাভটা পাইয়া তোমরা টিএসআর ক্যাম্পে জানাইছে? সকালে জানাইছে, দেড় মাস আর আবার কালকে স্কুলে কাইজা হয়েছে। কালকে দিবরে হয়েছে কাইজা। ওই এখানে স্কুলতে আছে ডক্টরি মাস্টার, হেরা মানা করে। আচ্ছা আচ্ছা, বীরমণির লগে দরবার হয়েছে? কার হয়েছে দরবারটা? ওই সারঞ্জয় না? প্রথম রাত্র 2টার সময়, প্রায় 2টার সময়, আমি সঠিক টাইমটা বুঝতে পারতাম না। তখন পেচ্ছা পড়তো বাইরে ঘর থেকে, এমন সময় একটা শব্দ পাইছি। শব্দ পাই সেটা তো রাত্র, তো আমি হোস্টেল সুপার হিসাবে সবসময় একটু নজর রাখি। শব্দ পাওয়ার পরেই আমি আমার একজন সাথী দিকে মনে আমরা ঘুমাই গেছি আর কি। এরপরে হেরা মনে কয়টা শুনি জানা ইয়া পড়ছে, যত জান না আমরা। এরপরে খবরটা শুনছি আমরা ক্লিয়ার করে সকাল। আমরা তো দেখছি না স্যার, কিন্তু স্যার আমরা তো শুনছি না, মানে অনেকে শুনছে মনে হয়, আমরা তো শুনছি না। 9টা দিয়ে ঘুমে গেছি। এরপরে ওই এইদিকে মানুষে সুপার আর কি, সুপার অনেকে ওইদিকে মানুষে ডাকছে। এরপরে হেরা যে আয়া ওই দরজাটা খুলছে, আমরা ঘুমাইতে সময় শুধুই দরজা খুলতে সময় জানি। এরপরে আমরা ঘুমিয়ে গেছি। গন্ডাছড়া থেকে রবি সিং এর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা পৌর পরিষদের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবং পৌর পরিষদ এলাকার জনগণের জরুরি দাবিগুলি নিয়ে শুক্রবার সিপিআইএম আমবাসা অঞ্চল কমিটির পক্ষ থেকে এক গণডেপুটেশন প্রদান করা হয় আমবাসা পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের নিকট। পরে আমবাসা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে এক মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and